নমস্কার। আপনারা বহুক্ষণ ধরে আজকে এই বাজেট বিতর্কে অংশ নিচ্ছে এবং আমার মনে হয় যে এটাই বোধহয় দীর্ঘতম বাজেট বিতর্ক। আমি খুব সংক্ষেপে, অনেক পয়েন্ট হলো, অনেক কিছু আলোচনা হলো, আমি খুব সংক্ষেপে বিষয়গুলোকে টাচ করে যাচ্ছি। প্রথমে বলি, আমার তো এটা ঠিক আমি রেডি ছিলাম না। মান্নাদের একটা বিখ্যাত গান, সেই গানটা দিয়েই শুরু করি। গানটা আমি আধুনিক গান আমি অতটা জানি না। সেই গানটা হচ্ছে না, রবীন্দ্রসঙ্গীত পরে কোনো একদিন করবো। দিস ইজ নট দি প্লেস, এটা অন্য রকম হয়ে যাবে। সেটা হচ্ছে, কাগজে লেখা নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখা নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখা নাম সে নাম থেকে যাবে। মানুষের হৃদয়ে রাখতে চাই, ওই খবরে থাকতে চাই। তো প্রথমে আমি কর্মচারীদের বিষয়টায় আসি। এটা খুব সোজা কথা, সেটা হচ্ছে কর্মচারীরা আমাদের কর্পোরেশনের স্তম্ভ। তার মধ্যে বিশেষ করে কনজারভেন্সি সার্ভিসে যারা কাজ করে, নির্মল বন্ধু যারা বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে, আর অন্যান্য যারা কাজ করেন, দুটো ক্যাটাগরিতে এখানে কাজটা হচ্ছে। আমাদের ওন ফান্ড থেকে আমরা যাদের উপরে নির্ভরশীল আমরা কাজ করি, অস্থায়ী, টেম্পোরারি, এখন নানান ক্যাটাগরি আছে, সেটার সংখ্যা 2120। আমাদের বছরে তাদের জন্য আমাদের ওন ফান্ড থেকে 30,60 লক্ষ টাকা আমাদের খরচ হয়। এটা স্যালারি প্লাস 13% ইপিএফ। এর মধ্যে এই টাকার মধ্যেই এটা আছে, কিন্তু আমাদের ড্রাইভার আছেন এই ক্যাটাগরিতে 88 জন, তারা 12,000 টাকা করে মায়না পান। তাদের মধ্যে 56 জন 1,000 টাকা এক্সট্রা পান, 27 জন 2,000 টাকা এক্সট্রা পান এবং 3 জন 3,000 টাকা এক্সট্রা পান। এবার 6,000 টাকা করে তাদের উৎসব ভাতা দেওয়া হয়। এবার আমরা 3% 90 লক্ষ টাকা অ্যাডিশনাল দায়িত্ব, বার্ডেন আমার বলাটা ঠিক হবে না, দায়িত্ব আমাদের নিতে হচ্ছে। প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী এই উৎসব ভাতা 800 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা বলেছেন, আমাদেরও বাড়াতে হবে। তাতে আরো 20 লক্ষ টাকা লাগবে, সব মিলে 1,20,00,000 লক্ষ, যেটা আমরা বাজেটে বলার চেষ্টা করছি। ইপিএফ পাচ্ছেন 20 জন আমাদের এই কর্মী বন্ধুরা যারা মারা গেছেন, এককালীন একটা টাকা এবং পেনশন তারা এই সিস্টেমে যা পান। 17 জন যাদের বয়স 58 বছর হয়েছে এবং 10 বছর চাকরি, তাদের পেনশন শুরু হচ্ছে। এছাড়া আমাদের যারা পার্মানেন্ট স্টাফ আছে 250 জন, তাদের 15% বেসিক, 100% হাউস রেন্ট প্লাস 100% মেডিকেল অ্যালাওয়েন্স, এটা 15 লক্ষ টাকা মাসে, বছরে 1.8 crores, এটা আমাদের ওন ফান্ড থেকে যাচ্ছে। গ্র্যাচুইটি, রিটায়ারমেন্ট বেনিফিট ওয়ান টাইম, এটা ম্যাক্সিমাম 3.7 লাখ, সেটা 21-22 থেকে 24-25 অব্দি আমরা এখানে আসার পরে আমরা 7,76,00,000 টাকা তাদের আমরা দিয়েছি, ক্লিয়ার করেছি। এগুলো কিছুটা ব্যাকলগ ছিল এবং এখনো তাদের 1.5 crore তাদের আমাদের দিতে হবে। পেনশন আপডেট আছে। পেনশন আমাদের ওন ফান্ড থেকে বছরে 5.5 crore আমরা রিটায়ার্ড এমপ্লয়ীদের দিতে হয়, 60%, তাই সরকারি নিয়ম, এবং গভর্নমেন্ট দেয়
3.6 crore, এটা হচ্ছে 40%। এবং এছাড়াও আমাদের বোনাসের কথাটা আমরা বললাম, মেডিক্লেম আমাদের 2 লাখ টাকা লিমিট আছে 44 জন কাউন্সিলর এবং আমাদের পার্মানেন্ট এমপ্লয়িরা, সেটা আমাদের 52 লক্ষ টাকা আমাদের এটা লাগে। তাতে আমাদের এই স্যালারি বাবদ ওন ফান্ড থেকে 24-25-এ 41 কোটি 49,23,845, 3% অ্যাড করলে এবার এর সাথে কিছু অ্যান্সিলারিজ আছে, সব মিলে আমাদের স্যালারিতে চলে যাবে 43,98,00,000। আমরা সুডা যারা কাজ করেন তাদের সুডা পেমেন্ট করেন, অন্য একটা শিডিউলে চলে। সেখানে ড্রাইভারদের আমরা স্মল ভেহিকলস 15 জনকে 1000 টাকা এক্সট্রা দিই স্পেশাল অ্যালাউন্স, এবং হেভি ভেহিকলস যারা চালান তাদের 86 জন, তাদের আমরা 2000 টাকা করে মাসে দিই। ডাটা এন্ট্রি অপারেটর তাদের 18 জনকে আমরা 2000 টাকা বায়না বাড়িয়েছি। আমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্টদের 60 জনকে 1000 টাকা করে বাড়িয়েছি। 2 জন এইকে আমরা 5000 টাকা করে বাড়িয়েছি, আর ডক্টর হেনাকে 5000 বাড়িয়েছি, আইটি কোঅর্ডিনেটরকেও 5000 টাকা আমরা বাড়িয়েছি। আমরা আমাদের 2 জন স্টাফ বুকিং এর আর কলকাতায় থাকে, একজনকে 2000, একজনকে 6000 টাকা আমরা এটা বাড়িয়েছি। এবার আসুন বাজেটের মূল নির্যাসটা, এটা আমার থেকে ভালো, আমার ঠিক উল্টো দিকে বসে আছে, ওরা জানে বহুদিন বোর্ড চালিয়েছে। সেটা হচ্ছে ওন সোর্সে ট্যাক্স এবং নন ট্যাক্স আমরা কতটা আদায় করতে পারবো, আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার কতটা মিট করতে পারবো, আর সেখান থেকে কতগুলো টাকা নিয়ে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করতে পারবো। এটাই হচ্ছে গ্রিন জোন। বাকিটা তো গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্ট যেভাবে দেবে সেভাবে আমরা খরচ করব, এবং সেখানে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট হলে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারটা কিছুটা কমাতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমাদের আগে প্রপার্টি ট্যাক্স মিউটেশনে 2% ছিল। আমি 5-6 বছরের পর পর হিসেবটা খালি বলছি না, শুধু একটা বছরে প্রায় 39 CR এটা আগের বোর্ড তারা এটা আদায় করতে পেরেছে। আমরা 22-23-এ আমরা 61.12 করতে পেরেছিলাম। তার মধ্যে আমরা 3 কোটি পেয়েছিলাম, গেল আমাদের রাস্তা তলা দিয়ে যাচ্ছিল, ওরা 3 কোটি দিয়েছিল, মানে 58। 23-24-এ আমরা 60.16 পেয়েছি, আর 24-25-এ আমাদের 15 মার্চ পর্যন্ত 50.22 হয়েছে। আমরা আরো প্ল্যান থেকে 5 মতো এটা পেতে পারি, তাতে 55-56 কোটি টাকা হবে। এবার কিন্তু আমাদের 3-4 কোটি টাকা এই ফান্ডে ট্যাক্স নন ট্যাক্সে আমাদের কমে যাবে। আমরা 23-24-এ আমরা 5 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পেরেছি আমাদের ওন ফান্ড থেকে, এবং 2 কোটি টাকার মতো আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি ফর দি নেক্সট ইয়ার। আমরা 22 সালে আমরা আমাদের এই কর্মচারী বন্ধুদের 10% মায়না বাড়িয়েছি। আমরা আবার এই সিদ্ধান্ত নিয়েছি 25 এপ্রিল থেকে 3% তাদের বাড়বে, এবং আমরা এটা একটা বহমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। আমরা আমাদের যতটা ইনকাম আমরা বাড়াতে পারবো, আমরা তার উপরে আমাদের কর্মচারীদের এই ইনভেস্টমেন্ট ইত্যাদি ব্যাপারগুলো আমরা নিশ্চয়ই আমাদের কনসিডারেশনে রাখবো, কেননা দে আর দি ব্যাকবোন অফ আওয়ার ইনস্টিটিউশন। তাদের ভালো হলে আমাদের ভালো, তাদের ভালো হলে শিলিগুড়ি মঙ্গল।
এটা আমরা বুঝি, তাদের বিষয়টা আমাদের বিবেচনা থাকবে। সুরার কর্মচারীরা যারা কাজ করছেন, নির্মল সাথীদের আমরা 6 দিনের মাইনে আমরা দিচ্ছি, বহুবার বলেছি। 23 লক্ষ টাকা এক্সট্রা লাগছে, আমাদের কোথাও দেয় না। আর নির্মল বন্ধুদের মাইনাটা আজকে আমরা আমাদের ওন ফান্ড থেকে আমরা তাদের দিয়ে দিলাম, এবং এর আগের মাসগুলো দিয়েছি। গভর্নমেন্ট হয় কি একটা কনসোলিডেটেড অ্যামাউন্ট আমাদের দেয়, সেখান থেকে আমরা সেটাকে ম্যানেজ করি। এটা একটা গভর্নমেন্টের সিস্টেম, সেই সিস্টেমে হয়তো টাকা ঢুকতে 2-4 দিন কিছুদিন আমাদের দেরি হবে। আমাদের এক্স কাউন্সিলরদের আমরা ট্রিটমেন্টের জন্য 3000 টাকা আগে দেওয়া হতো, আমরা দিই। এবং এইসব রং পতাকা অমুক তমুক 50 বছর রাজনীতি করার পর আমাকে কোনো এখন এটা নিয়ে বিশেষ আমার ভিতরে হেলদোল হয় না। আগে হতো অনেক, এখন আমার ওগুলো একটু উপরে চলে যাওয়ার চেষ্টা করি। একটা দার্শনিক পরিবর্তন হয় মানুষের মনের ভেতরে। আমার বন্ধু কেউ একজন ছিল, সে অ্যাপ্লাই করেছিল, আমি না করেছি। আমাদের এই দাদাগ্রাম একজন শিক্ষক ছিলেন, তাকে আমি বলেছি যে আপনি পেনশন পান, সুতরাং আপনি এটা দাদা নেবেন না। তোমাদের একজন ভদ্রলোক এখন নেই পৃথিবীতে, উনি একটা ভালো পেনশন পেতেন, আমি সেজন্য তাকে বাদ দিয়েছি। অ্যাট দি সেম টাইম আমরা যখন বাড়িতে পাঠালাম দেখতে, মেয়র রিলিফ ফান্ডও পাঠিয়েছিলাম, কারণ 2-4 জন লাগছিল না। একজন উদয় চক্রবর্তী মারা গেছিল, কি ঘটনা, 14ই মে। তার মাকে আমি ওষুধটা দিতাম, তার থাম ইমপ্রেশনও দিতে পারতেন না উনি, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, পিন্টু গিয়ে দিয়ে আসতো। তো উনি মারা গেছেন, এগুলো আছে। সেরকম একজন শিক্ষিকা, তিনি ডায়ালিসিসে আছেন, তার পেনশন আছে, সুতরাং এরা পাবেন না, কিন্তু এই টাকাটাও তার দরকার। তো সেটা ঠিক আছে, এটা উই মাস্ট কনসিডার। আমার কাছে মেয়র রিলিফ ফান্ডে যতটুকু অ্যাকুমুলেট করতে পেরেছি, যখন যে আসে এককালীনও কিছু চলে। ইভেন অনেক সময় রাজগঞ্জ থেকেও 3টে বোন আছে, তাদের বই খাতা পত্র ইত্যাদি ওখান থেকে হচ্ছে না, আসে আমার কাছে। আমি এটা মেয়র রিলিফ ফান্ড থেকে দিই না, কিন্তু দিয়ে দিই। আমরা একটা আপৎকালীন একটা করেছি, কোথাও আগুন লাগলো, কোথাও ঝড়ে কিছু হলো, এবং যারা আসে ট্রিটমেন্টের জন্য, লেখাপড়ার জন্য, কোথাও যাওয়া, এটা আমরা করি। ওটা দেখতে যাই না যে সে কে, কার থেকে আসছে, কোথায় কি, অত বাজবিচার যার ধর্ম করি না। কাউন্সিলর ল্যাড, এটা আমরা আমাদের সাধ্য মতো বাড়ালাম। আগে রিজিড কম্পোনেন্টস গুলো ছিল, আমরা বলেছি যে একটা জায়গাতে, এবারও আমরা ওয়ার্ড উৎসবে 60,000 টাকা বাড়িয়েছি, শব্দের বাইরে গিয়ে। বহু কাউন্সিলর বলেছিল ঠিক মতো করতে পারছি না, একটু বাড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি, বাড়ানো হয়েছে। এটা আমাদের এখন সব মিলে 8,20,000। আর এটা আমরা যখন এসেছিলাম সেটা 6,30,000 ছিল। তো আমরা 50% যদি একটা কমপ্লেক্সে কেউ খরচ করতে না পারে, বা একটা আনস্পেন্ড থাকে, সে আরেকটা জায়গাতে করতে পারে। এটা একটা অফিসার এটাকে ডায়নামিক করেছে। 5 জন 10 জন পোরকে কাউন্সিলর নিজের মতো করে সাহায্য করতে পারবে। তারপরেও বুক গ্যান্স আছে, আপনারা জানেন বুক গ্যান্সের 23-24 লাখ টাকা বাকি ছিল। আর এটাকে একটা সুসংগত রূপ দিয়েছে। আগে যেমন প্রত্যেক বছর ফার্নিচারের জন্য টাকা দেওয়া, আমি জানি না সেই ফার্নিচার একটাও পাওয়া যায়নি। যখন ফার্নিচার দেওয়া হচ্ছে মানে কি কাউন্সিলর ল্যাড, সেটা তো কাউন্সিলরের নয়, সেটা তো কর্পোরেশনের প্রপার্টি। এটা একটা ব্যাপার। সেটা আমরা বলেছি যে একটা বাড়ি একটা টেন্ডার করে সর্বোচ্চ 34 না কত হাজার টাকা ওই আলমারি, চেয়ার, টেবিল যা লাগবে যেখানে যেখানে পেয়েছে তাদের দিয়েছি। মঞ্জুশ্রীকে আমি বলি যে প্রত্যেকবার বাজেটে 1 কথা লেখার দরকার নেই, ওটা যখন পাস হয়েছে ওটা স্ট্যান্ড করছে। সুতরাং যারা এখন দিতে পারবে তারা ওই একই ফর্মুলায় পাবে। ওটা মানে একবার 1 বছরের জন্য হয়েছে মানে পরের বছর ওটা হবে না, এই বোর্ড থাকাকালীন সেটাকে কন্টিনিউ করবে। সেজন্য আমরা বারে বারে লিখি না।
তারপরে ওরা বলতে কপি পেস্ট করে দিয়েছে, অপোজিশন লিডার বলছে কপি পেস্ট না, কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার থাকে করা যায়, সেটাকে রিঅ্যাসার্ট করা। আর এগুলো যখন একবার পাস হয়ে যায় তখন ওটাকে আবার রিপিট করার দরকার হয়, এই জন্য করা হয়। আর কাউন্সিলরদের 1000 টাকা একটা কন্টিজেন্সি অ্যালাউন্স একটা টাইপের আমরা ঘোষণা করেছি, সেটা ব্যাখ্যা আমি বিস্তারিত করিনি তখন। সেটা হয়েছে কি যে অনেক কাউন্সিলরের কাছে আমি জানি যে প্রথমে মানুষ যায় কার কাছে, কোনো কিছু দরকার পড়লে যায় কাউন্সিলরের কাছে, কাউন্সিলরের কাছে যায় কিছু একটা হয়তো হেল্পের জন্য, কিছু কাজের জন্য, যাদের সেটা এফোর্ড করতে পারে তারা দেয়, আবার অনেকের হয়তো সেটা এফোর্ড করা একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য এটা ভাবলাম আমরা যে বেশি তো করতে পারছি না, এটা আরো বেশি দিতে পারলে ভালো হতো, কিন্তু অভাবের সংসারে যতটুকু ওন ফান্ড থেকে দিতে হবে, ওন ফান্ড কোথা থেকে আসবে এসব চিন্তা ভাবনা করে 1000 টাকা করা, এটা আমরা অপশনাল করে দিচ্ছি। এটা যাদের ওই কন্টিজেন্সি খরচটা হবে না তারা নেবে না, যাদের এটা হবে তারা জানিয়ে দেবে আমার খরচ হয়েছে 5 মাসে, তার কাছে সেই টাকাটা চলে যাবে। এটা নিয়ে খুব একটা বিশেষ কিছু ব্যাপার নেই। এবার আমি বলি যে আমাদের বাজেট, সবাই বলেছে যে বাজেট একটা খুব বড় অঙ্ক দেখাচ্ছে, কিন্তু তার অ্যাচিভমেন্টটা অনেক কম, এবং তাতে উন্নয়ন স্ল্যাশ হচ্ছে, কমে যাচ্ছে। সুতরাং এটা কোনো মানে না। আমি একটা কম্পারেটিভ স্টাডি আমি বলতে চাই। 22-23-এ আমরা 318 বলেছিলাম, 216 হয়েছে। 23-24-এ 591-77 বলেছিলাম, সেটাও 216.22 হয়েছে। 24-25-এ আমরা 618 বলেছিলাম, এখন পর্যন্ত আমরা 15ই মার্চ পর্যন্ত 234 আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমরা 334 বলেছি, 70-75 কোটি টাকা 2-4 দিনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঢুকবে, আর ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমরা এটা 334 আমরা ধরেছি ডিভাইস। লেফটের আমলে 18-19-এ ছিল 309, অ্যাকচুয়াল হয়েছিল 139.24। 19-20-তে 429.97 ছিল, 177.19 হয়েছে। 20-21-এ 273.23 ছিল, এটা কোভিড ছিল সেবার, অ্যাকচুয়াল হয়েছে 156.15। এটা এবার কনজারভেন্সি বলি, সবাই বলছেন যে কনজারভেন্সি লেবার রিটায়ার্ড হচ্ছে, মারা যাচ্ছে, চলে যাচ্ছে, তার জায়গায় সাবস্টিটিউট। এবার দেখুন, কনজারভেন্সি স্টাফ আমাদের সময়কালে 97 জন তারা রিটায়ার্ড হয়েছেন বা তারা নেই সার্ভিসে। তার জায়গায় আমরা নিয়েছি কতজন? 250 জন নিয়েছি আমরা হাইডেন লেবার, যেটাকে আমরা বোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেটা সিজনাল ছিল লেফটের সময়, ওটাকে আমরা কন্টিনিউ করছি। 250 প্লাস মেডিকেল কলেজে ওদের সাফাইয়ের জন্য গভর্নমেন্ট থেকে রিকোয়েস্ট এসেছিল, 30 জন বাছাই করা লেবারকে নেওয়া হয়েছিল। 1 মাস করার পরে ওরা বললো এখন আর দরকার নেই, টাকাটা ওরা দিয়েছে, আমরা যে বিলটা করেছিলাম আর ওটা দিয়েছে। ওরা আবার রিকোয়েস্ট করেছে যে আবার ওদের করতে। ওই 30 জনকে আমরা কিন্তু বসিয়ে দিই, বসিয়ে দিলে ওই লোকগুলোকে পাওয়া যাবে না, স্ক্যাটার্ড হয়ে যাবে। ওই 30 জনকেও আমরা কাজে লাগাচ্ছি, তার মানে 280 জন। আর এই 97 জনের মধ্যে বেশিরভাগকে কিন্তু বড় অফিস থেকে আবার নিয়ে নেওয়া হচ্ছে। তারা 2-4টা করে আমাদের কাছে ফাইল পাঠায়, আমরা এটাকে ফাইল সই করে ছেড়ে দিই। করতে করতে দেখা গেল ওই 97-এ বেশিরভাগই ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে গেল, মানে যা চলে গেছে। তাহলে 280 যেগুলো লোক আমরা নিলাম, 30 জন এখন আবার 1 মাসের জন্য মেডিকেলে যাবে, আবার ফিরে আসবে। 250 স্ট্যাটিক হয়ে গেল। সেটা বর্ষাকালের হাইডেন তো করছে না পাড়ায় বড়তে মাধ্যমে। তাহলে কিন্তু এটা আমাদের এটা অনেক সংখ্যাটা আমরা অনেক বাড়িয়েছি। এবার
335 যাদের নেওয়া হয়েছিল প্রায় 4 কোটির মতো বছরে মায়না, তারা কিন্তু কেউই ওই ডেইলি রেটেড লেবার হিসেবে রাস্তা ড্রেনে কাজ করতে পারবে না। তাদের মধ্যে আমি স্টাডি করে দেখেছি 70 জনের মতো দে আর ওয়ার্কিং এফিশিয়েন্টলি ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। বাকিদের মধ্যে মোরলেস আসি যায় মায়না পাওয়ার মতো ব্যাপার। এক একটা ওয়ার্ডে 5 জন 6 জন 7 জন করে ওয়ার্ড সুপারভাইজার মোড়ের দোকানে বসে চা খাচ্ছে, পান খাচ্ছে, তা খাচ্ছে না, বাড়ি চলে গেল। মানে তারা প্রপারলি তাদের লাগানো হচ্ছে বা লাগানো যাচ্ছে না। এখন আমাদের 29 জন লং অ্যাবসেন্টি আছে, 1 বছর ধরে তারা আসে না, তাদের পেরোল থেকে তাদেরকে টাকাও দেওয়া হয়নি, সুতরাং 29 জন তো নেই। এবার 75 তারা 60 বছর হয়ে গেছে, তার মধ্যে 10 জন হচ্ছে তারা পিওন ক্যাটাগরি, সুতরাং বিভিন্ন অফিসে আছে। সুতরাং এই 10 জন আমরা 335 যারা বিভিন্ন জায়গাতে আছে সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি 10 জনকে নিয়ে এসে আমরা অফিসের কাজে লাগাতে পারবো। আর বাকি যে 65 এই 65 জন লেবার ক্যাটাগরি ছিল, কনজারভেন্সি কাজকর্মগুলো করতো। এটা আমরা বলেছি, আমি ডেপুটি মেয়রের সঙ্গে কথা হয়েছে, আমার সাথে এমআইসি সাথে আমি কথা বলতে পারিনি বাজেটের এইসব ঝামেলার জন্য, বসবো, বসে এটাকে আমরা একটা রিভিউ করব যে এটা কোন জায়গাটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এটা এরকম না যে একদম এটাকে বাদ চলে গেছে বা আমাদের কনজারভেন্সি লেবার খুব কমে গেছে, বেড়েছে। দাদা ভেহিকেলসে দেখুন, ভেহিকেলস আমাদের 97টা ভেহিকেলস ছিল, as of now 97 প্লাস 125টা ডিফারেন্ট ক্যাটাগরি নেওয়া হয়েছে। তার মধ্যে ওই জেসিবি আছে, ট্র্যাক্টর আছে, ট্রিপার আছে, সেকশন আছে, আরো অনেক কিছু আছে। 15টা গাড়ি এই অটো, ওগুলো সব টেকনিক্যাল নাম আছে দিয়েছে সুডা, সুডা আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরি গাড়ি দিয়েছে আরো 8টা, আর 15টা এসি গাড়ি দিয়েছে নুমলিগড়, ওই ওদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে। তো সব মিলে 163টা নতুন গাড়ি, আর আগে 97টা গাড়ি ছিল। এই গাড়িগুলো দিয়ে আমাদের শহর জিরো গার্বেজ হওয়া উচিত। আমরা এখন এই সেগ্রিগেশনের কাজের জন্য আমরা বড় ভিত্তিক রিভিউ মিটিং চলছে, এরপর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে করব, এটা আমাদের করতেই হবে। এবং এই কাজের জন্য আমাদের ওন ফান্ড থেকে কিন্তু আমাদের এই ড্রাইভারগুলো এক্সট্রা অ্যাপয়েন্টেড হচ্ছে, তাদের মায়না দিতে হচ্ছে আমাদের। সুডার তো ওরা মায়না দিচ্ছে, তার বাইরে এক্সট্রা দিচ্ছি, প্লাস ফুয়েল, একটা হিউজ ফুয়েল আমাদের কনজাম্পশন হচ্ছে, সেটাও কিন্তু আমরা দিচ্ছি। আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি যে আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করতে হবে। সেরকম দেখবেন বাজেটে জল ছেড়ে দিন, জল তো একটা বড় প্রজেক্ট, সেজন্য জলের প্রজেকশন অনেক বেশি হবে এখন কয়েক বছর, তারপর কমে আসবে। কিন্তু কনজারভেন্সি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনি যদি নির্মল বন্ধু, নির্মল সাথীকে কম্পোনেন্টসটা ধরেন আর আমাদের এটা, তাহলে এটা একটা হিউজ নাম্বার। এবং এই কাজটা তখনই সাকসেস হবে 100%, না হলে 90% অ্যাচিভমেন্টে যারা যাব, যখন আমার বুথ লেভেল, আমার ওয়ার্ড, আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, নাগরিক সবাই মিলে একসাথে কাজ করবে। আমি আজকে অনিতা অনেক ডেভেলপ করেছে ওর বক্তৃতা, সবচেয়ে জুনিয়র কাউন্সিলর, আই মাস্ট অ্যাডমিট, এবং ও বলেছে ইংরেজিতে দেওয়া উচিত। এবার হয়তো তাহলে ইংরেজিটা হয়নি, আই মাস্ট অ্যাডমিট। আমরা সামনে বার আগের থেকে বাজেট করব বা অন্য কেউ করবে, যখন এলওপি বলছে আমার এখানে থাকাই উচিত না ওর মনে হচ্ছে, হোয়াট এভার।
সেটা কিছু বড় ব্যাপার না, কিন্তু আমাদের ইংরেজিতে ভার্সনটা আমরা দেব। আর জয় যেটা বলেছে যে ড্রাগ অ্যাডিকশন বাড়ছে, এটা এমন নয় যে তৃণমূল সরকার এসছে আর এখানে 3 বছর 8 মাস আমরা আছি, আমরা ধরে ধরে লোককে ড্রাগস খাওয়াচ্ছি, এরকম হয় না। এটা একটা সিস্টেম, এটা সোসাইটি, এর সাথে শুধু এমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়মেন্টের ব্যাপার নয়। আমি এমন অনেককে জানি যারা খুব, এটা সমস্যাটা হচ্ছে একদম উঁচু, আর একদম যারা প্রত্যন্ত বেস লাইনে থাকে। প্রবলেম তাদের মধ্যে, যারা সেই লেভেলে থাকে তারা বিত্তশালী, তারা সেই লেভেলে থাকে, তারা সেইভাবে নজরদারিটা বাচ্চাদের, বাচ্চা ছেলে হাতে বাইক দিয়ে দিচ্ছে, আনাকাউন্টের টাকা হাতে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব মিলে এইসব হচ্ছে। যখন এই সিপি আসলেন প্রথম দিন যখন মিটিং হলো, দুটো ব্যাপার আমার ফোকাস ছিল, ওয়ান ইজ ট্রাফিক and another one is this drug addiction. এটা নিয়ে নাগরিক কমিটি আমরা করব। তা জয় বলেছে থেকে কমিটি করব না এরকম ব্যাপার না, আমি লিখিতভাবে বলেছিলাম আমরা চাই যে আমাদের জেনারেশন নেক্সট, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন আমরা বসে বসে ধ্বংস হতে দেখতে পারি না। উই মাস্ট অ্যাক্ট আপন, সেটা কর্পোরেশন বা কর্পোরেশনের বাইরে বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দি কান্ট্রি উই মাস্ট অ্যাক্ট আপ। এই কাজটা করতে হবে, এই কাজটা আমাদের সবার দায়িত্ব, আমরা সবাই মিলে করব। যেহেতু আমরা স্টেটের রুলিং এ আছি, যেহেতু আমরা কর্পোরেশন চালাচ্ছি, প্রাইমারি রেসপন্সিবিলিটি ইজ আওয়ার্স, কিন্তু বাকিদেরও রেসপন্সিবিলিটি আছে। পুলিশ প্রশাসনের সাথে নিবিড় কথা বলছি, পিন্টু তো হয়রান হয়ে গেছে ওয়ার্ড নিয়ে, সেখানে বহুবার আমরা করেছি, এবার নিজেদের রাস্তায় নামতে হবে। এনাফ ইজ এনাফ, অনেক টাইম হয়েছে, আমরা জায়গাগুলো চিহ্নিত করেছি, পিন পয়েন্ট করেছি, সেখানে সিসি ক্যামেরা লাগাচ্ছি, সিসি ক্যামেরা ভেঙে দিচ্ছে, তার উপরে নেটিং লাগাচ্ছি, নেট দিয়ে দিচ্ছি যাতে না করতে পারে। এখানে আমাদের দুটো আইল্যান্ড কেটে কুটে নিয়ে আছে, সেগুলো আমরা অন্যভাবে তৈরি করছি এবং সেখানেও সিসি ক্যামেরা লাগাচ্ছি। এটা একটা বর্ডারিং জায়গা, এতগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এখানে এই ড্রাগস প্যাডলাররা কোথা দিয়ে কিভাবে ঢুকিয়ে দিচ্ছে। একদিক থেকে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, এদিকে এসএসবি, আর এদিকে আমাদের বর্ডারিং এলাকায় আমাদের যেগুলো আমরা জায়গায় জায়গায় টোল গেট করেছি, আমরা পুলিশের সাথে কথা বলে দরকার হলে তার পরিমাণ বাড়াবো, সেখানে সিসি ক্যামেরা রাখবো এবং এটার জন্য স্পেশালি যাতে এটা দেখা হয়, আমরা রিয়েলি উই আর রেডি দেওয়া। এটা আজকে বাজেটের বিষয় বস্তু না, কিন্তু এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি কাউন্সিলর লেভেলে, বড় লেভেলে। আমরা যখন আরো মিটিং গুলো করব, সাথে পরিবেশ সচেতনতা, প্লাস্টিক, থার্মোকল, এগুলোকে সবগুলোকে একসাথে ক্লাব করে নিয়ে এটা আমরা রাস্তায় নেমে আমরা ইতিমধ্যেই মিটিং গুলো করছি, সেই মিটিং গুলো করবো আমরা। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি তো এগুলো শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা অন্য জায়গা থেকে, যে যত বেশি মিটিং হয়, যত বেশি আলোচনা হয়, ইন্টার ডিপার্টমেন্টাল মিটিং করি, সেখান থেকে অনেক সাজেশনস আছে, অনেক কিছু কথা আমরা শুনতে পাই, বুঝতে পাই। তো মিটিং গুলো যত বেশি চলে তত ভালো, অনেক বেশি মিটিং আমরা করি। আমি টপ টু মেয়রে এভারেজে 20 থেকে 22টা কল আসে, 106 সপ্তাহ, তাতে এসছে 2300-2400। ওই আপনি বড় গাড়িতে চড়েন, আপনি তো দেখতে পাচ্ছেন না একটা কল, আর একটা দুটো কল হয়তো এরকম। এটা আমার নেগেটিভ পার্সেন্টেজ ইজ ভেরি 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 লো। হ্যাঁ, এবং আমি কোনো স্ক্রিনিং কোশ্চেন নিই না, একদম যেটাই ফোন করে সেটাই আমি নিচ্ছি। অনেকে বলেছিলেন দিস ইজ ভেরি রিস্কি জব, কেউ যদি ডিজাইন ম্যানারে বলে আপনি বিব্রত হবে। একদম ঠিক আছে, এই ক্যালকুলেটেড রিস্কটা নিতে হবে, শহরবাসীর প্রতি আমার রাস্তা আছে, তারা যদি সমালোচনা করে সাজেশন দেয়, দেওয়ার মতো থাকলে
তাদের এভরি রাইট আছে, তারা দিতে পারে, কিন্তু আমি আমার মতো করবো। 33 এক ভদ্রমহিলা বললেন, আমার সাথে আলোচনা অনেক করে, যে আপনার কাছে অনেক ঘুরছি, আপনার কাছে বাবার সাহায্যের জন্য চেয়েছি, আপনি দেননি। আমি ভদ্রমহিলাকে ডাকলাম, ডেকে দেখলাম যে আমি সিল্যাব থেকে অলরেডি 5,000 টাকা ওর ব্যাংক যেটা নাম্বার দিয়েছিল ইউনিয়ন ব্যাংক, সেই ইউনিয়ন ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে 2 মাস আগে। যে ব্যাংক আমি বললাম স্টেটমেন্ট, বললো ওদের যন্ত্র খারাপ হয়ে গেছে, স্টেটমেন্ট নেওয়া হয়নি। সে ব্যাংকে তার বই আপডেট করা হয়নি, আবার আমরা খোঁজ নিয়ে দেখলাম আমাদের কাছে টাকাটা ব্যাক করেনি, পেয়ে গেছে। নুরুলের ওখানে একটা ক্যান্সার পেশেন্ট, জানতো না কিন্তু টাকা দিয়েছি। আবার সে ভদ্রমহিলা ফাইলে সই করলাম, সত্যিকারের ওর বাবার ট্রিটমেন্টের জন্য এইখানে দোকানটা বললো 4,000 টাকায় ওষুধ লাগবে মাসে। বিমানের ওখানে জিজ্ঞেস করলাম, ও হিসেব টিসেব করে 20% লেস দিয়ে বললো 3200 টাকা লাগবে, 2,000 টাকা মান্থলি। ওই কাগজটা সই করলাম মেয়র রিলিফ ফান্ড থেকে। রিঙ্কিনি ঘটককে এখনো 6,000 টাকা দিচ্ছি মেয়ে থেকে। বাবা মা দুজনই মারা গেছে, মেয়েটাকে ক্লাস 11-12 থেকেই পড়াচ্ছি, আর ফট করে নামটা বলা উচিত হয়নি, হোয়াট এভার তো স্টেটমেন্ট ও একটা বাইক দিয়েছিল। এখন ISIE-তে বলে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ব্যাঙ্গালোরে বলে মেটিস 8 হয়েছিল, এবং ওর মা মারা যায়, সেবার ও স্ট্যান্ড করতে পারেনি স্টেটে। খাতা বললাম রিভিউ কর, রিভিউ করে ডিস্ট্রিক্টে ফার্স্ট হলো, 2 নম্বর না 3 নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারলো। যাই হোক, এরকম এটা আমাদের চলতে থাকে। এই কাজগুলো আমরা করব। এবার আমরা ওয়াটার সাপ্লাই, দেখুন এত বড় একটা প্রজেক্ট, 511 কোটি টাকা, ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে, 42%। আজকে থেকে 15 দিন আগে ফিজিক্যাল প্রগ্রেস, রেগুলার কলকাতা থেকে সমস্ত বড় অফিসাররা এসেছিল, এবং এটা নির্দিষ্ট টাইমের আগে এটা শেষ হবে। রেগুলার মনিটরিং করছি, চিত্তরঞ্জন থেকে খুব হাই কোয়ালিটি পাইপ প্রকিউর করা হচ্ছে, তা সেটার র্যাপিং করা হচ্ছে, কোডিং রংকেল্লা এটা করে এগুলো লাগানো হচ্ছে। আর কালকে আমাদের পন্ডের কাজটা শুরু হবে, সেকেন্ড ফেজ। সবাইকে আমন্ত্রণ থাকলো, নিশ্চয়ই আমাদের অফিস থেকে নিশ্চয়ই সবার কাছে চিঠি চলে গেছে। আর থার্ড ফেজে প্রায় নিয়ার অ্যাবাউট 700 কিলোমিটার পাইপলাইন লেইং, যেগুলো অ্যাসবেস্টাসের পাইপ বা অবসলিট হয়ে গেছে, ওগুলোকে চেঞ্জ হবে। মিটিং হয়েছিল, ন্যাপকন এটা সার্ভের কাজ 55% কমপ্লিট করেছে, কদিনের মধ্যে শেষ হবে। ওটা জিআইএসে ওরা সিস্টেমের মধ্যে ঢোকাবে, তার সাথে ড্রেন, রাস্তা সবই একসাথে ওরা একটা সার্ভে করছে। তো সেখানে 300 কোটি টাকার মতো আরেকটা ফেজ আসবে। তো 800 কোটি টাকা সেখানে হচ্ছে, আর 62% স্টেট গভর্নমেন্ট শেয়ার। এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো মানে হয় না, নেটে যাও দেখে নিতে। এই বিদ্বানরা তারা এইসব স্টেটমেন্ট দেয়, দে আর নলেজেবল পার্সন। আমি সাধারণত বলি না কারো সম্পর্কে, কিন্তু এগুলো হয় কি নিজেকে ছোট করা হয়, যেটা পাবলিক ডোমেনে আছে। 62.5% হচ্ছে ইউএলবি, আমরা ইউএলবি টাকা অলরেডি 10 কোটি ঢুকেছি, আর 33% ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট সাপোর্ট। এটা হচ্ছে অমৃত টুর প্রজেক্ট। এবার যেটা মহানন্দা অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে, আমি মানে সব মিলে বলেছি, ওটা অ্যাসাইডের প্রোগ্রাম ছিল, সেটা অ্যাসাইডের প্রোগ্রাম উঠে গেছে। তখন এগুলো নিয়ে এসে দিয়ে নানান রকম ব্যাপার ছিল। আমার যা করণীয় আমি করেছি, এবং আমি রেকর্ড করিয়ে দিয়েছি। ভারতবর্ষের প্রথম জেউকে দিয়ে তদন্ত করেছি, এর থেকে বেশি কেউ করতে পারে, এবং তাও উইথ দি কাইন্ড কনসেন্ট অফ অনারেবল চিফ মিনিস্টার। আমি তখন নতুন মন্ত্রী ছিলাম 13 সালে। তো হাউজিং সেক্টরের কথা বলছি, হাউজিং সেক্টরে আমরা হিউজ কাজ করছি। প্রথম দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের আগে 35.70 CR খরচ হয়েছিল, 5 কোটি টাকা আনতে পারিনি। এটা কিন্তু বৈষম্যর জন্য না, এটা হচ্ছে সিস্টেমে জিও ট্যাগিং ইত্যাদি ইত্যাদি করা, এটা হয়নি। 16, 17, 17, 18
নীল, অর্থাৎ যে বাড়িগুলো শুরু হলো ওগুলো অর্ধেক হয়ে পড়ে থাকলো আর প্রজেক্টটা উঠে গেল। আমরা তারপরে 3 বছরে মোটামুটি আমরা 85 কোটি টাকা আমরা হাউজিং এ প্রথম আর্থিক বর্ষে আমরা আসার পর 26 আর তারপরে 2 বছরে 58। এবার কিছুদিন আগে 5 কোটি এসছে 16-17 টাকা, আবার 4.4 এসছে, সেটাও আমরা টাকা ডিসবার্স করছি, আমাদের বইতে লেখা আছে। এবার আমাদের আমি ছোট হিসেব দিয়ে দিই, এটা কোনো কম্পেয়ার করছি না, মানে এটা হয় কি, এই কর্পোরেশন এখানে যা আমাদের বাজেট আউটলে, যা আমার এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি হওয়াটা কৃতিত্বের নয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার খরচ হওয়াটা হচ্ছে কৃতিত্বের, সবাই বোঝে। তো দুটো মিলে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটর পিরিয়ড আর এই পিরিয়ড মিলে আমরা 861 কোটি টাকা খরচ করি, প্ল্যান আর নন। আর আগের আপনারা ছিলেন 6 বছরে খরচ করেছেন আপনারা 838 কোটি, 6 বছর, আর এটা হচ্ছে 2.5 বছরের একটু বেশি, 3.5 বছরের একটু বেশি, এটা হচ্ছে একটা হিসেব। তো আমি সেখানে দেখলাম যে অ্যানুয়াল প্ল্যান, এটা আমি বলে দিতে পারি যে আমাদের যেটা কমছে, আমাদেরটা তো বললাম, আপনাদেরটা ইকুয়ালি অ্যাচিভমেন্টের জায়গাটা, আপনারা ওরকম অ্যাচিভমেন্টের জায়গাটা অনেক কম ছিল, আমাদের মতোই ছিল। অর্থাৎ কি, যখন আমি বাজেটটা বানাচ্ছি আমার কতগুলো নোশনাল ধারণা থাকে যে আমি গভর্নমেন্ট থেকে হয়তো এই টাকাটা পাবো। এর আগে বার যেমন আমরা 30 কোটি টাকা পেয়েছি এসডিএস থেকে, তার মধ্যে 7 হচ্ছে ইউপি, 23 কোটি 22 কোটি টাকার মতো আমার, মানে পিডব্লিউডি। তো সব কাজ শেষ হয়নি, সব কাজ বিল হয়নি, সব কাজ খরচ হয়নি। তো ন্যাচারালি ওটা তো আমার এখানে বাজেটে আমি রিফ্লেক্ট করতে পারছি না যে আমার পিডব্লিউডিতে কত কোটি টাকা খরচ হবে, কিন্তু এটা তো কমিটেড, গভর্নমেন্ট আমাদের দেবে, টেন্ডার হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে কন্ট্রাক্টরদের মধ্যে একটু অনয় আছে, এখন সারা বছর ধরে পেমেন্ট করছে। আগের বাকি ছিল, প্রথম বছর আমাদের কোনো বিল ছিল না, আগের কাজের বিল ছিল, আগের পরে বলে লাভ নেই। কর্পোরেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বেতনটা কারো হাত থেকে কারো হাতে যায়। আগের ডেফিসিট যেটা বাড়তে বাড়তে একটা জায়গা, আমাদেরও কিছু বাড়তে বাড়তে জায়গা। এখন আমি কমিটেড এক্সপেন্ডিচার যেটা, সেটা কমিটমেন্ট না পেলে বা আমার নিজের সোর্স থেকে টাকা অ্যাকুমুলেট করতে না পারলে করতে পারছি। এর মধ্যে কতগুলো অসুবিধা হচ্ছে এটা বুঝতে হবে সবাইকে, যে এসজেডি এর এলইউসিসি বন্ধ ছিল ফর সেভারাল মান্থস। যখন ওটাকে খোলালাম তখন ওখানে কিউ ঢুকে গেল আমার এখানে, এখান থেকে একটা প্ল্যান সমস্ত কিছু ঠিকঠাক করে বের করতে সময় লাগছে। আমরা 700-800 জায়গা ভেঙেছি এবং এর জন্য একটা বড় টাস্ক ফোর্স তৈরি করছি। প্ল্যানে আমাদের অনেকগুলো ইনোভেটিভ নিয়েছি, তার মধ্যে অপোজিশনের কিছু সাজেশন আছে, সেগুলো আমরাও জানতাম, সেগুলো ইনকর্পোরেট করেছি। যখন আপনারা বলেন আমি নোট নিই, তার মধ্যে যেটা ভালো আছে যতটা সম্ভব, আপনারা অপোজিশন ফাইন্যান্সিয়ালি অনেক কিছু বলবে, কিন্তু ফাইন্যান্সটা আসলে না আমি ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচারে যেতে পারবো, সেটা বুঝতে হবে। সেটা আমার প্ল্যানে কমে গেল। তারপর ইকো সেন্সিটিভ জোন, ওই পিরিয়ডে একটা নোটিফিকেশন হয়ে গেল, 5 কিলোমিটার একটা ডিও4 করে দিল, কেউ জানতে পারলো না। আমরা ওটাকে নিয়ে না হলেও 10 থেকে 15টা মিটিং করেছি, কারণ কিছু স্ট্র্যাটেজিক মিটিং করতে হয়েছিল, যেটা বাইরে আনতে পারলে নোটিফিকেশনের প্রবলেম হতো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মোজা ম্যাপ ধরে ধরে ওই ম্যাপটা করতে হয়েছে এবং ওটা করতে প্রচুর টাইম লেগেছে। পাহাড় ছিল, জঙ্গল ছিল, চা বাগান ছিল, আমাদের গ্রামীণ এলাকা আছে, পাথরঘাটা, চম্পাশাড়ি, মাটিয়ালা, আমাদের শিলিগুড়ি কতগুলো জায়গা আছে। যখন হলো তখন টি ইন্ডাস্ট্রিয়াল বিজ্ঞান মঞ্চ দিল, বিজ্ঞান মঞ্চ রানার চেনা ছিল, আমারও চেনা, এখানে মিটিং করলো, ওনারা করে দেন। এবার টি
এদের সাথে অনেকগুলো মিটিং করছি, লাস্টে ওরা এগ্রি করেছে আমাদের এখান থেকে ওটা গভর্নমেন্ট থেকে ওদের কাছে যাবে, তারপর ওটা যেটা ক্লেম অ্যান্ড অবজেকশন 1 কিলোমিটার করে দিয়েছিল তার উপরে অবজেকশন হলো, এখন এটা ওরা ফাইনালি করে দিলে তাহলে এই জোনটাতে কাজ শুরু হবে। কাজ শুরু হলে কি হবে, যে আমাদের এখানে আমাদের তো প্ল্যানের একটা জায়গাতে ফল্ট হয়ে গেল, কাজটা সেটা শুরু হবে। আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাগুলো ডেভেলপমেন্ট। আপনারা বলছেন যে শিলিগুড়ির অবস্থা এতই খারাপ যে এখানে এটা আর কিছু হবে না, অথচ আমি তো দেখতে পাচ্ছি যে এখানে 5 স্টার 7 স্টার হোটেলগুলো যে 500-700 কোটি টাকা এক একটা ইউনিট ইনভেস্ট করবে, আর দে ফুল, তাদের কি মার্কেট সার্ভে নেই? এখানে হেলথ কেয়ার, এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এখানে এডুকেশন, এই তিনটে, ওই তো হসপিটাল ট্যুরিজম হলো, হোটেল ইন্ডাস্ট্রি, এরা একটা বুমিং হচ্ছে আমাদের এখানে। এর সাথে আমরা শিলিগুড়ি সারাউন্ডিং এলাকায় হোমস্টের একটা পলিসি, আমি তখন মন্ত্রী ছিলাম ওখানে, আমরা হোমস্টের একটা পলিসি ভালো তৈরি করেছিলাম, ইউনিফর্ম পলিসি, সেটাও আমাদের শিলিগুড়ির আশেপাশের জায়গার লোকেরা উপকৃত। আমরা এসএসজির উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, এদের লোন কম্পোনেন্টস বাড়াচ্ছি, এখানে হকারদের লোন কম্পোনেন্টস আমরা অনেকগুলো গভর্নমেন্ট থেকে দিয়েছে, আমরাও সেটার কাজ করছি। আপনারা বলছেন যে ট্রাফিক, এবার ট্রাফিকটা বলি, রাইসকে দিয়ে যে সার্ভেটা আগে আউটলাইন ডেভেলপমেন্ট প্ল্যানের হয়েছিল অশোক বাবুদের সময়, ওটা তো খুব ইনক্লুসিভ একটা ছিল, তাতে তো রাইস বলে গেল যে কতটা আমাদের ইনসাইড দি টাউন আমাদের রাস্তাগুলো বেশিরভাগ সংকীর্ণ, নাহলে অল্টারনেটিভ রোড নেই, কম প্রয়োজনের তুলনায়, আর শহরটা 4টে বড় রাস্তার উপরে নির্ভরশীল। আমি আসার পরে আমরা জলপাইগুড়ি পর্যন্ত অল্টারনেটিভ রোড নিলাম, তখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া যাচ্ছে না, কোমর ভেঙে যাচ্ছে। তারপর পিডব্লিউডি করলো বেশিটা, আমরা কিছুটা করলাম, আমরা 34 কোটি কাজ করেছিলাম 12 সালে, আর ওরা 118 কোটি কাজ করেছিল, পরে ওটা ইন্দিবার পান্ডেকে দিয়ে হ্যান্ড ওভার করলাম মুখ্যমন্ত্রী পারমিশন নিয়ে। তারপর ওরা 53 কোটি টাকায় 4 লেন করে দিল, এই ডন বস্কো মোড় থেকে সাউডাঙ্গি, এটা করলাম। এবার ব্রিজের কথা যদি বলেন, 1.47 ব্রিজ, ব্রিজটা কে রেস্ট করানোর মতো একটা জায়গা পাওয়া যাচ্ছে না, বেলি ব্রিজ করার মতো, নুন তো ছিল তখন ওখানে, ওইটা করলাম। ওর সামনে চ্যাপ্টার উপরে ব্রিজটা করলাম, সুদর্শন ঘোষ দস্তিদারকে দিয়ে উদ্বোধন করালাম। সমরনগরে একটা ব্রিজ লেফটটা করলো, একটা ব্রিজ আমি করলাম। 34 নম্বর ওয়ার্ডে বাল্মীকির পাশ দিয়ে একটা বড় ব্রিজ করলাম। আমাদের এখানে খোলাচাঁদ ফাপড়ি, ছোট ফাপড়ি, ফুলবাড়িতে পুটিমারি, এই সারাউন্ডিং এলাকা 7-7খানা ব্রিজ করছি। এটা মানে আপনারা মনে করতে পারেন এটা কি আবার রাজ্য বাজেট নাকি? দিস ইজ নট রাজ্য বাজেট, বাট দিস ইজ দি বাজেট adjoining to related to the neighboring areas। এইখান থেকে ওটা যাতায়াতের পথটা, এই ইস্টার্ন বাইপাস থেকে টোটাল শিলিগুড়ি, আমি একটা হোয়াইট পেপার দিয়েছিলাম, 700 সামথিং কোর্সের আশেপাশে নিয়ে যে ডেভেলপমেন্ট, 139 কোটি টাকা রোড সেক্টরে শিলিগুড়িতে খরচ করেছিলাম, সব ম্যাস্টিক রোড করে দিয়েছে। সেই সময় এরা বলতো এটা হচ্ছে কসমেটিক ডেভেলপমেন্ট। আমি মানে এত মানে বক্তব্যগুলো স্টিরিওটাইপ হয়ে যায় না, আমি বুঝতে পারলাম না যে এটা কসমেটিক ডেভেলপমেন্ট কে, এটা ন্যাচারাল ডেভেলপমেন্ট না। আজকে ওই রাস্তা 12 বছর 14 বছর, তারপর তো আর ফান্ডের অভাবে করা যাচ্ছে না। এক একটা রাস্তা ইন্টারনাল রোড সব ম্যাস্টিক করে দিলাম। এই ম্যাস্টিক রোডগুলো 139 কোটি টাকা। এবং আমি যখন ফাইল নিয়ে আমি যেতাম, গঙ্গোত্রী যখন ছিল, ফিরাদ হাকিম বলতো তুমি মেয়র না, তুমি ফাইল নিয়ে কেন?
গিয়ে এই বিল্ডিং এর জন্য 2 কোটি আনলাম, বিল্ডিং টাকা ফেরত চলে গেল, করতে পারলো না। এখন এখানে আমি উত্তরবঙ্গ উন্নয়ন থেকে 5.something crore রোড সেক্টরে দিলাম। আর এখানে আপনার মনে আছে নিশ্চয়ই, যতগুলো আধুনিক গাড়ি তখন বিবেকানন্দ ভবনের সামনে থেকে একদিন আমি ওটাকে পতাকা দেখালাম, তখন এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আর লাইটের জন্য 2.58 crore দিলাম, সেই টাকা দিয়ে এলইডি প্রথম শিলিগুড়িতে লাগানো হয় 750টা বা সামথিং, যতটুকু আমার মনে আছে। আমি কোনো এই রেকর্ড দেখে আমি এটা বলছি না। তো আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। আমি এখানে বলতে চাইছিলাম না, জয় বলল যে ল অ্যান্ড অর্ডার অমুক তমুক, দেখো উদয় চক্রবর্তী 4 বার আমার উপরে, রানার চেন ফেন সব ছিঁড়ে গেল, সোনু প্যাটেল ক্লাসের মধ্যে মারা গেল, বিজয়দার হাত ভেঙে টুকরা করে দেওয়া হলো, হাকিমপাড়া গার্লস সেখানে মিটিং করছিলাম, বাচ্চা মেয়েটা মারা গেল, রবীন্দ্রনগর থাকতো। তারপর হচ্ছে শিবু চৌহান মিটিং করছিলাম এখান থেকে, প্রতুলদা তো স্কুটার চালাচ্ছিলেন, ওই চম্পা যাইতে যাচ্ছিলাম, একটা লোক উল্টো দিকে পড়ে কাঁপছিল, পরে শুনলাম এটা হচ্ছে শিবু চৌহান, আমাদের মিটিং এ পড়ে, আপনিও তখন মেম্বার ছিলেন। তারপরে তো টোকেন বাহাদুর, তিলে বাহাদুর আর টোকেন শাহ তো আমাদের এমপ্লয়ি ছিল এখানে। একটা আমি অফিস চুরি করতে চেয়েছিলাম, বাধা দিয়ে অফিস চুরি করতে দেয়নি, সদনের মেম্বার ছিলাম আমি। তার মিসেসকে, ও ছেলেটাকে চাকরি দিয়েছিলাম, ও করেনি, কিন্তু তার মিসেসকে আমি মেয়র রিলিফ ফান্ড থেকে তাকে আমি মাসে টাকা দিই তার রেখে। এরকম ঘটনা অনেক হয়েছে। একটাই ঘটনা হয়েছিল এখানে হিলকার রোডে, সেটা নানান রকম কারণ ছিল, আমি শহরেও ছিলাম না। এরপরে আমরা চাই যে রাজনীতিতে বিরোধ থাকবে, রাজনীতিতে নানান রকম মত থাকবে, এটা হচ্ছে মাল্টি পার্টি ডেমোক্রেসি, এখানে বহুত্ববাদ থাকবে। আমরা প্লুরালিজমে বিশ্বাস করি, আমরা সিঙ্গুলারিজমে পছন্দ করি না। অপোজিশন থাকবে তাদের, কারণ আমরা অপোজিশনে পলিটিক্যাল লাইফে 50% অপোজিশনে ছিলাম, তার যন্ত্রণা তার জ্বালা আমরা বুঝতে পারি। সেই জন্য আমরা চাই যে অপোজিশন এখানে পুরো মর্যাদা নিয়ে ফ্রিলি তারা কাজ করুক, সেখানে কোনো আপত্তি হওয়ার কোনো বিষয় নেই, এবং আমরা সেটা সেইভাবে কোনো সময় দেখি না এবং কোনো সময় করতেও চাই না। কাউন্সিলর অফিস টফিস এগুলো আমি সব বলে দিয়েছি। আমাদের এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যাপারটাও বললাম। এখানে যেটা হলো যে বিষ জল, সেটা বিষ জলের ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল তিস্তা ফ্লাশ ফ্লাডে পুরো উড়ে গেছিল, এখানে প্রজেক্টটা বন্ধ ছিল, আমরা অল্টারনেটিভ ওয়েলটা ছিল না, বিওডি তখন ঠিকঠাক লেভেলে ছিল। পরবর্তীকালে যখন দেখা গেল বিওডি লেভেল ইজ অ্যাবাভ দ্যাট লেভেল, আমি মিটিং করে কিন্তু আমি বলে দিলাম পাবলিককে, আমি ব্যাপারটা শিল্ড করতে পারতাম যে কিছুই হয়নি, কিন্তু আমি পাবলিকলি বললাম যে এই জল খাবেন না, এই জল জামা কাপড় ধোয়া যাবে বা অন্য কিছু বাসন ফাসন আপনারা মাজবেন না। তারপরে অল্টারনেটিভ, হ্যাঁ, ওরা সার্টিফিকেট দিল, এবং তখন এখানে ল্যাব ছিল না, এরা কলকাতায় পাঠাতো। তারপরে বলে এখানে ফুলবাড়ির কাছে ওরা এখন একটা ল্যাব করেছে, জল যেটা মানে ফাইনাল টেস্টিং, সেই টেস্টিংটা এখন এখানে হচ্ছে। এই বিষয়টা আমরাও শিক্ষা নিয়েছি যে তিস্তা নদী এটা একটা পাহাড়ি নদী, ও আপন গতিতে চলে, কখন কোথা দিয়ে ঢুকবে আর বেরোবে এটা দিয়ে জানা যায় না। বিধান মার্কেট আমরা করতে পারি না, বিধান মার্কেট এটা অশোকবাবুর সময় এসজেডি কে দিয়েছিল, এসজেডি এর আওতায় আছে, এসজেডি এর সাথে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু এটা আমরা করতে পারছি না। হোল্ডিং নাম্বার তো বন্ধ নেই, হোল্ডিং নাম্বার আমরা চালাচ্ছি, এবং গভর্নমেন্টের কাছে, আমার কাছে এখানে দেখুন পাট্টা সেগমেন্টে কতগুলো প্ল্যান দিয়ে, কতগুলো পাট্টা আমরা দিয়েছি জলপাইগুড়ি এবং দার্জিলিং, সেটা ডিএম লেভেল থেকে আমাদের ইউএলডিসি করে সেটা এলআর এর কাছে আছে, ল্যান্ড ডিপার্টমেন্টে। মুখ্যমন্ত্রীকে আমি স্বয়ং বলেছি এবং উনি সেটা চেষ্টা করছে, নিশ্চয়ই আমাদের এটা কিছুদিনের মধ্যে এটা আমাদের হয়ে যাবে। বালি পাথরের একটা বালাসনের প্রবলেমে বন্ধ ছিল, এটা খুলেছে, এবং ডিএম বলেছেন যে আমাদের পুরসভার টোটাল রিকোয়ারমেন্টটা দিলে এই বালি পাথরে আমাদের কোনো অসুবিধা হবে না। সেটা আমি আমাদের ডিপার্টমেন্টকে যা যা বলার, সেই ডিপার্টমেন্টকে আমি সেটা বলে দিয়েছি,
সেটা করেছি। এরকম ভাবেই আপনাদের তো মোটামুটি আমার মনে হয় বিষয়গুলো আমি টাচ করেছি। রেলের ব্যাপারটা তো সবাই বলেছে। দেখুন, রেলের ব্যাপারে আমাদের এখান থেকে স্টার্টিং ট্রেনটা ছিল দার্জিলিং মেল, দার্জিলিং মেলটা চলে গেল। আলিপুরদুয়ার থেকে ছাড়ছে পদাতিক, সেটা নয় বুঝি যে ওদিককার মানুষকে ক্যাটার করছে, কিন্তু এখান থেকে স্টার্টিং স্টেশন দার্জিলিং মেলটা আমাদের এখান থেকে ছাড়া উচিত। একটা রাতের ট্রেন 10টার বা আর একটু পরে এনজিপি থেকে একটা ট্রেন হওয়া উচিত। শতাব্দীটা দিদি তখন করেছিল এখানে, তখন যা অবস্থা ছিল, উনি তো ইন্ডিপেন্ডেন্টলি ছিলেন না, একটা শরিক ছিল এখানে। ওই এসকেলেটরটা ওনার করা ছিল, শতাব্দীটা ওনার করা, তিস্তা, তারপর হচ্ছে একটা কি উত্তরবঙ্গ, এই উত্তর কন্যা 3 দিন ছিল, এগুলোকে 7 দিন। তারপর হচ্ছে পাহাড়িয়া ট্রেনটা, রেল বাসটা করলো, সুপার ফাস্টটা হলদিবাড়ি। আর এটা যদি খড়িবাড়ি অবধি করে দেওয়া যায়, আর এদিকে একটা ওয়াই চ্যানেলের মতো করে, এগুলো সব সার্ভে করা ছিল তখন, করে মোরগা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমাদের রুরাল সেক্টরটা একটু রেল দিয়ে যুক্ত হতে পারে। হ্যাঁ, আরআরবি তো এখানে প্রচুর ঝামেলা হলো তখন এলে, তারপর ওটা আমরা নিউ সিনেমার ওখানে আরআরবিটা করলাম। এখানে যেটা ফ্লাইওভারটা হলো, এখানে এই মহাবিস্তানের এই পাশে যেটা ওয়ান ওয়ে ফ্লাইওভারটা হলো, ওইটা ঠিক প্ল্যানিং করে হয়নি থানার সামনে থেকে, যার জন্য ওই জায়গা দিয়ে মহাবিস্তানের এই সামনে দিয়ে কিংবা ঝংকারের ওখান থেকে এই রাস্তাটা কিন্তু আমি উত্তরবঙ্গ উন্নয়ন থেকে একদম এনজিপি অব্দি পরবর্তীকালে করলাম। কিন্তু এইখানে তো জায়গায় জায়গায় ওইখানে মহাবিস্তানের এই জায়গাটা এসে ফ্লাইওভারের জন্য পুরো জায়গাটা বন্ধ হয়ে গেছে। আমরা রাইসকে দিয়ে একটা সার্ভে করালাম যে আনন্দলোকের ওখান দিয়ে কালীবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি পাশ দিয়ে গিয়ে সরকার নার্সারির পাশে গিয়ে এটা 2 লেন হবে, প্রায় 1.2 কিলোমিটার সামথিং। আজকের দিনে ওটা 50-60 কোটি টাকার একটা প্রজেক্ট আছে, আর তাহলে এটা ভেঙে দেওয়া যাবে। তো সেটা পরবর্তীকালে নানান কারণে সেই কাজটা এগোয়নি। এটা একটা শিলিগুড়ি গুরুত্বপূর্ণ কাজ। পার্কিং এর ক্ষেত্রে আমরা এখানে জায়গাগুলো পেয়ে গেছি। এখানে আমাদের দীনবন্ধু মঞ্চ হওয়ার পরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি হয়েছে। কোন একজন এমপি লেফটে 10 লাখ টাকা দিয়েছিল, কিন্তু নিচে তারা পার্কিং করলো না। আমি বলার চেষ্টা করেছিলাম, এখানেই প্রস্তাব করলো না, বললো টাকা কি তুমি এনে দেবে নাকি, হলো না। এখন আমরা ওইখানে টেনিস ক্লাব আর অফিসার্স ক্লাবের তলায় পার্কিং 2 হুইলার করে টেনিস ক্লাবকে একটা ফ্লোর দেবো, আর আমাদের উপরে একটা ফ্লোর নেব। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির উপরে বড় হল ঘর করছি, ওখানে একটা কিছু হবে। আর এই জায়গাটা আইডিটি হবে আমাদের, হয়ে গেলে দোকানগুলোকে উপরে তুলে নিচে এটা পার্কিং করব। আর 2 হুইলার এখানে ঢোকার গাড়িগুলো এই পাশেও একটু পার্কিং আমরা করেছি। আর ওখানে একটা আমরা রেকর্ড রুম করব। আমাদের 95% ডিজিটাইজেশন হয়ে গেছে, 100% ডিজিটাইজেশন করে ব্যাকআপটা নিচ্ছি। 6টা ডিপার্টমেন্ট আমাদের পেপারলেস হয়ে গেছে, বাকি ডিপার্টমেন্টগুলো আমরা অনলাইনে করা। বিশেষ করে প্রপার্টি ট্যাক্স করার আগে মিউটেশনটাকে পুরো আপডেট করতে হবে। সেজন্য মিউটেশন এখন অফলাইন অনলাইনে চলছে। সেটা ওরা বলেছে 2 মাসের জন্য পারমিশন নেবে, অনলাইনটা বন্ধ রেখে অফলাইনে করে 2 মাসের মধ্যে আমাদের এই প্রপার্টি ট্যাক্সের রিমেইনিং কাজটা শেষ করতে পারলে আশা করছি 3-4 মাসের মধ্যে। গভর্নমেন্টও চাইছে যে প্রপার্টি ট্যাক্সটা আমরা অনলাইন করতে পারি। এই ব্যাপারটা আরো দিশারি একটা 240, এরপর 300 ছাত্র হবে। আমাদের এখানে বাংলা মিডিয়াম স্কুলগুলো, সরকারি স্কুলগুলো বা হিন্দি মিডিয়াম, অনেক স্কুলে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। কিছু পুরসভাতে করেছি, কিছু যেমন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টকে রিকোয়েস্ট করে মুন্সি পেনচাঁদে 5 কোটি টাকা নিয়ে ওদের ক্যাম্পাস ওখানে তৈরি করছি, এবং সেখানে মানুষজনকে সরাতে গিয়ে কৃতিকণাদি প্রচুর সাপোর্ট দিয়েছে। ওটা অনেক ঝামেলার কাজ ছিল। আমরা এখান থেকে এটা ভাড়া বাড়িতে আছে, ওইখানে নিয়ে যাচ্ছি। ওখানে কমার্স কলেজে এটা হচ্ছে, এটা কাওয়াখালীটা কাছেরই ওদের নিজেদের জায়গা। এখানে আরো অনেকগুলো কলেজ আমরা তৈরি করেছি। আমরা এখানে মুন্সি পেনচাঁদ করেছি, ওইদিকে রাজগঞ্জ করেছি, এখানে
যে কলেজটা হয়েছিল সূর্য সেন, সেই কলেজটার একটা বিল্ডিং আমি করেছি, একটা বিল্ডিং রবীন্দ্রনাথ ঘোষের সময় হয়েছে, একটা অজিত আগরওয়াল তার ছেলের নামে করে দিয়েছে, আর ওখানে 2.99 একর জমি সাউডাঙ্গির পাশে ওদের সূর্য সেন কলেজে একটা জমি আইডিটি করে গভর্নমেন্ট থেকে নিয়ে ওদেরকে দিয়েছি। ওইখানে ওন ফান্ড আছে, ওটা দিয়ে যদি ওরা কলেজের সেকেন্ড ক্যাম্পাস এখানে করতে পারে। আর এখানে বিরসা মুন্ডা কলেজ করে দিয়েছি, ঘোষপুকুর ডিগ্রি কলেজ করে দিয়েছি। তো আমরা এই কাজগুলো এখানে করেছি। শিলিগুড়িতে পুর নিগমের আমরা হাইড্রেনের মধ্যে দুটো বড় হাইড্রেন করেছি। আমরা অশোকনগরে একটা কমপ্লিট হয়ে যাবে 3.24 কোর্সের সেকেন্ড ফেজের কাজটা শুরু হয়ে যাচ্ছে, 1.84 টা এসডিএস এর কাজ, বাকিটা আমাদের ওন ফান্ডের ছিল। মাখনভোগের কাজটা আমাদের শেষ হয়েছে। এবং টুরিস্ট এসে যাতে থাকে, বেঙ্গল সাফারিটা করেছি। আজকের দিনে আমাদের দেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট সাফারি ইন ইন্ডিয়া, সেটা মানুষ বলছে, সেখানে লোক আসে, অনলাইনে হয়। এটা হলে আমাদের টুরিস্ট ইনফ্লো বাড়লে আমাদের এখানে হোটেল ইন্ডাস্ট্রি, অন্য ইন্ডাস্ট্রিগুলো একটু ডেভেলপ করে, মানি স্পিনিং হয়, ইকোনমিক কন্ডিশন মানুষের ভালো হয়। এই জন্য পেরিফেরিয়াল জোনের ডেভেলপমেন্টটা আজকের দিনে শিলিগুড়ির উন্নয়নের জন্য এটা দরকার। এটা আমরা করেছি। অল্টারনেটিভ দেখুন, বাবুপাড়া যতটা চেষ্টা করে বাবুপাড়া রোডটা চওড়া করছি, এই থানার পাশের এটা জ্যোৎস্নাময়ী স্কুলের ওখানে রাস্তাটা জ্যোৎস্নাময়ী থেকে নিয়ে ওটা চওড়া করছি। এখানে 400টা কি অবস্থা ছিল, পিডব্লিউডি থেকে জায়গা নিয়ে চওড়া করে ওটাকে 2 লেন করেছি। এখানে মালাগুড়ি বলছে গুড়ুমবস্তি থেকে মোলগা গুড়মা পর্যন্ত 20 কোটি টাকা দিয়ে এসডিএ থেকে করেছিলাম, ওটা এখন পিডব্লিউডি নিয়েছে। ওখানে ভেতরে সব দোকানগুলো বসে গেছিল, ওঠালাম। এখানে বারে বারে উঠাচ্ছি, বারে বারে বসছে, বারে বারে উঠাতে হচ্ছে। জায়গায় 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 আমরা ক্লিয়ার করছি। যদি ফুটপাথ ঠিক না থাকে, যদি মানুষ চলাচলের জায়গা ঠিকঠাক না থাকে, আগে শিলিগুড়ি ছিল রিক্সা নগরী, 6000-এর বেশি রিক্সা যেত, এখন টোটো নগরী হয়ে যাচ্ছে। সেটা অনেকটা ওরা আইডেন্টিটি করে, রুট রেশনালাইজ করে এই টোটোগুলোকে চেষ্টা করছে। কয়েকটা সিটি বাস চালালাম, সিটি বাসে কেউ ওঠে না। এনবিএসটিসি সিটি বাসে লস হচ্ছে। আর এনজিপি, ওরা এনজিপিতে এনবিএসটিসি কে ঢুকতে দিচ্ছে। ওরা বলছে তোমরা আগে জংশনের ঢোকার মুখের দুদিকে যে এনক্রোচমেন্ট ওটা হটাও, তাহলে তোমাদের বাস ঢুকতে দেবো। এটা কোনো কন্ডিশন হতে পারে? ওইখানে এত দোকান, ওখানে আমি গিয়ে ওখানে ওই এনক্রোচমেন্ট আজকে 50-60 বছরের এনক্রোচমেন্ট কিভাবে চলে? এইটা একটা ইস্যু আজকে না, বহুদিন ধরে এনবিএসটিসি গাড়ি ঢুকতে দেয় না। আরপিএফ ওখানে ঝামেলা করে, সেই জন্য গাড়িগুলো এনজিপি থেকে চম্পাশাড়ি আর এনবি থেকে সালুগাড়া, এনবিএসটিতে গাড়ি চালু করলাম, ওরা নেতাজি মোড় থেকে ছাড়ে, ওখান থেকে প্যাসেঞ্জার পায় না, লস হচ্ছে হিউজ, ওরা আবার বন্ধ করে দিচ্ছে। আর এখানে আমরা বাস স্ট্যান্ডটা করেছি, এই বাসওয়ালারা যেতে চাচ্ছে না। ডিএমকে বলেছে আরটিওকে দিয়ে জলপাইগুড়ি, আর আপনি বসে পূর্ণমাল্লার সময় থেকে শুরু হয়েছে এটা চেষ্টা। আর এটার টাকা ট্রান্সপোর্টই দিয়েছে, রাজেশ সিনহা দিয়েছিল, এখন সৌমিত্র মন 50% দিয়েছে টাকা, 50% দেবে। কিন্তু এটা আমরা ফিউচারের জন্য ওই জায়গাটাকে করে রাখলাম। ওটাও রিলায়েন্স কে এনবিএসটিসি এর আগে সরকার বিক্রি করে দিয়েছিল, এনবিএসটিসি আবার ওই জায়গাটা রিলায়েন্স থেকে ব্যাক করেছে। এই হচ্ছে এগুলো ইতিহাস। আরো অনেকগুলো প্রশ্ন থেকে গেল আনঅ্যাটেন্ডেড, আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু একটাই বলতে চাই যে এই শহর আমাদের সবার শহর, এই শহর আমাদের সবাইকে মিলেই এগোতে হবে। দেখুন, ডেমোক্রেসিতে আজকে আমি আছি, কালকে আরেকজন থাকবে, পরশুদিন আরেক দল থাকবে, তারপরের দিন আরেক দল আসতে পারে। কেউ পার্মানেন্ট না। মানুষের জীবনে কোনো স্থায়িত্ব নেই। সেখানে ডেমোক্রেসিতে এটা সদা পরিবর্তনশীল। সেই জায়গায় যখন যে থাকবে তাকে কাজ করে যেতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে এবং উইথ দি সাপোর্ট অফ এভরিবডি। আর পুরসভার কাজটা যত না পলিটিক্যাল, তার থেকে বেশি সোশ্যাল, তার থেকে বেশি সামাজিক, তার থেকে বেশি মানুষের জন্য এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা কাজ। সেই কাজে কিন্তু রাজনীতি করার স্কোপ অনেক কম। ওইভাবে দেখি না যে ওটা মৌসুমী ওয়ার্ড, সেই জন্য খেলনাটা ভেঙে আছে, ওটা ওর ওয়ার্ড, ওখানে ড্রেনটাকে ভেঙে রাখো।
এটা করলে সামগ্রিক ডেভেলপমেন্ট তো মার খাবে। 10টা ওয়ার্ড ভেরি মাচ উইদিন দি পেরিফেরিয়া ইদার শিলিগুড়ি অ্যাসেম্বলি অর ডাকগ্রাম ফুলবাড়ি, সুতরাং সেটা আমাদের মাথায় আছে। ডাকগ্রাম ফুলবাড়িতে অপোজিশন কেউ নেই, কিন্তু শিলিগুড়ির মধ্যেই আছে 10টা, সুতরাং সেটা আমরা নিশ্চিতভাবেই দেখব। হয়তো কাজ করার সময় একটু প্রায়োরিটিতে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট আর আমাদের এসডিএস দিয়ে আমি সেটাকে কভার আপ করে দিয়েছি, এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখা যাবে যে সবারই ডিমান্ড অনুযায়ী হয়েছে। অনিতা অনেক কিছু বললো, ও খুবই জুনিয়র কাউন্সিলর, ওকে আমি বলতে চাই আমার লোককে অনেকবার পাঠিয়েছি, ওকে ধরতেই পারেনি, প্ল্যান এস্টিমেটই করতে পারছিল না আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারপর আমি বললাম যদি না করতে পারে আমার কাছে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী করে দাও। আমি সেটাও বলেছি, তুমি লিস্ট আমাদের অফিসারদের কাছে এখনো সব লিস্ট পাঠায়নি, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। একটা লম্বা মিটিং আমাদের হলো। থ্যাংক ইউ।